স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। ৩০ উপজেলায় শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। আগামী ৩ মে থেকে দেওয়া হবে সারা দেশে। রুদ্ধশ্বাস অভিযানে ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বলেন, আমেরিকার সঙ্গে যা কিছু আছে তা প্রকাশ করা হয়েছে। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সকল চুক্তি প্রকাশিত। এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। ২ নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। জানিয়েছেন, সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। সেক্ষেত্রে সবচেয়ে সাশ্রয়ী উৎস থেকেই তেল কেনা হবে। ভারত, মধ্যপ্রাচ্য কিংবা যুক্তরাষ্ট্র সব বিকল্পই সরকারের জন্য খোলা রয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সব রকম সোর্স থেকে কিনব। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। মন্ত্রী জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ এবং তাদের এই সহায়তা অব্যাহত রাখার বিষয়টি আলোচনায় এসেছে ওই বৈঠকে। আমি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের 18 জেলার 30 উপজেলায় আজ শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদেরকে দেওয়া হচ্ছে এই প্রতিষেধক। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী 3 মে থেকে সারা দেশে হামের টিকা দেওয়া হবে। সকালে ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। হামের অন্যতম হটস্পট বরগুনায় সকাল থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়। পৌর শহরের 5টি স্থানে এবং সদর উপজেলার 10টি ইউনিয়নের 15টি স্থানে টিকা দেওয়া হয়। টিকা নিতে ব্যাপক সাড়া দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া টিকা পাওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারে। হামে খুব মহামারী ধারণ করছে, এর কারণে আমরা সবাই টিকা দেই এবং সুস্থ থাকি, এটি আমরা কামনা করি। ময়মনসিংহের 3 উপজেলায় শুরু হয়েছে হাম রুবেলা টিকার বিশেষ ক্যাম্পেইন। রবিবার সকাল 9টা থেকে প্রথম ধাপে জেলার 3টি উপজেলায় শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। চিন্তা ছিলাম টিকা দিতেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আনুষ্ঠানিকভাবে হামের টিকাদান শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 9টি ইউনিয়নের মোট 28টি স্থানে এবং পৌরসভার 3টি অস্থায়ী কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে। 6 মাস বয়স থেকে 5 বছরের নিচের সকল শিশুকে হাম রুবেলার টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আমাদের সরকার অত্যন্ত দ্রুত গতিতে আমরা পদক্ষেপ নিচ্ছি। যে জায়গাগুলোতে এই ঘাটতি আছে আমরা দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়েছি, সেই ঘাটতিগুলো আমরা পূরণ করছি। কর্মসূচি শুরু হয়েছে, কর্মসূচি চলবে, কোনো রকম ঘাটতি আমরা রাখবো না। হাম প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বানও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা 6টার পরিবর্তে 7টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সংক্রান্ত আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। মধ্যপ্রাচ্যে যুদ্ধে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা 6টায় দেশের সব দোকানপাট ও শপিং মল বন্ধের ঘোষণা দেয় সরকার। আজ থেকে সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল, তবে রাত 8টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা।
যেহেতু এটা জনগণের সরকার, অর্থাৎ জনগণ ভোট দিয়ে সরকারকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে, সেহেতু এই দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য হাহাকার কাটেনি। কাঙ্ক্ষিত তেলের আশায় মাঝরাত থেকে পাম্পগুলোতে ভিড় করছেন চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও মিলছে না জ্বালানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক, অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ। ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই, কিন্তু সরছে না গাড়ির চাকা। রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনের চিত্র একই রকম। জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুনছেন চালক ও সাধারণ মানুষ। তেলের খোঁজে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন চালকরা। রাজধানীর বেশিরভাগ পাম্পে তেল সরবরাহ বন্ধ। আবার যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানে দীর্ঘ লাইনে করতে হচ্ছে অপেক্ষা। এতে নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা, বাড়ছে জনভোগান্তি। হজরের নামাজ পড়ে এসে দাঁড়াইছি মহাখালী রেল ক্রসিং এর ওই পাশে দাঁড়াইছি, ওইখান থেকে আসলাম, এখন বাজে আপনার 10টা। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই যে যা দেখছেন কষ্ট, রোদের মধ্যে দাঁড়ায় থাকা, এটাই। গতকালকেও আসছিলাম রাত 10টার পরে, 1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে বাসায় চলে গেছি। 9টা 20-এ এসে দাঁড়াইছিলাম সিরিয়ালে, এখন বাজে মোটামুটি প্রায় 11টা। এখনও সিরিয়ালে আছি। 10-12 লিটার তেল দেবো, এত তো একদিনের জন্য হয় না, এরকম প্রতিদিনের ভোগান্তি আর কি আমাদের পোহাইতে হয়। পাম্প কর্তৃপক্ষ বলছে এখনও যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নর্মালের সময় কিন্তু মোটামুটি ভালোই চাপ থাকতো, এখন তো অন্য অন্য জায়গা তারা চলে আসতে না পাওয়ার কারণে, অন্য জায়গা না পাওয়ার কারণে এখানে চলে আসতেছে। এই জন্য চাপ তো 24 ঘন্টাই আছে। মানে অনেক সবাই প্রশ্ন করে যে কখন চাপটা কম, বলে 24 ঘন্টার মধ্যে কখনো একই অবস্থা থাকে আর কি, একই লেভেলে থাকে সবসময়। জ্বালানি তেলের অনিশ্চয়তায় জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামেও। তাই দ্রুত সরবরাহ স্বাভাবিক করে ভোগান্তি থেকে মুক্তির দাবি সাধারণ মানুষের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের উপর চাপ বাড়বে এই চিন্তা থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বলেও জানান তিনি। তবে বেশি দিন দাম না বাড়িয়ে থাকা যাবে না বলেও জানান অর্থমন্ত্রী। বৈশ্বিক অস্থিরতার দ্রব্যমূল্য বাড়বে এতে সন্দেহ নেই বলেও জানান তিনি। রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এলডিসি উত্তরণ পেছানো বিষয়ে এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। যেহেতু আমরা নির্বাচিত সরকার, আমরা চেষ্টা করছি জনগণের উপর চাপ সৃষ্টি না করার জন্য, কিন্তু একটা সময় এই চাপ তো নিতে পারবে না সরকার, এবং চাপ নিতে না পারলে যদি সরকারি তহবিল এভাবে রক্তক্ষরণ হতে থাকে, এটা তো আলটিমেটলি জনগণেরই ক্ষতি হবে। পহেলা বৈশাখের শোভাযাত্রা আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নামে হবে না, এবার বৈশাখী শোভাযাত্রা নামে উদযাপিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে সচিবালয়ে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। এরই মধ্যে ইউরোপের শতকরা 25% রপ্তানি কমেছে বলে জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। কেন্দ্রীয় ব্যাংক অবশ্য বলেছে পোশাক শিল্পের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনের নিরিখে নীতি সহায়তা দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশের অর্থনীতি নিয়ে 4 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব।
দেশের রপ্তানি আয় সিংহভাগ নিয়ন্ত্রণকারী তৈরি পোশাক খাতে গেল ৮ মাসে রপ্তানিতে নিম্নমুখী ধারা বজায় রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ, অভ্যন্তরীণ নানামুখী সংকট এবং বৈশ্বিক অস্থিরতা কাটতে না কাটতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইতোমধ্যে তৈরি পোশাক খাতে রপ্তানিতে নেতিবাচক ধারা শুরু হয়েছে। বাংলাদেশের টোটাল রপ্তানি খাতে কিন্তু একটা বড় ধরনের সংকটের মুখে পড়বে। ইউরোপ মার্কেটে যে রপ্তানিটা যায় সেটা আমাদের সুয়েজ কানাল হয়ে যায়, যেটা আমাদের এখন ইন্টারাপ্ট হচ্ছে। ফলে ইউরোপ মার্কেটের বায়াররা একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে বাংলাদেশে অর্ডার প্লেস করলে পরে এটা সঠিক সময়ে যথাযথভাবে পাওয়া যাবে কিনা। এই অবস্থায় দেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধরে রাখতে হবে। এই এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করেছে প্রথমে যারা আমরা যেটা বলি নন ট্র্যাডিশনাল মার্কেটের এক্সপোর্টের মধ্যে তো একটা অংশ মধ্যপ্রাচ্যে যায়, যত ইনসিগনিফিকেন্টই হোক, কেউ না কেউ তো আমরা এক্সপোর্ট করছি, তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে তাদের যে ক্রেতা ভোক্তা শ্রেণী, তাদের যে যুদ্ধের খরচ ওইটা তো তাদের এখানে যে চাপলে তাদের ধরেন হয়তো কনজামশন কমতে পারে। কনজামশন কমলে আমাদের উৎপাদনে এটা একটা আঘাত আসবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি পোশাক খাতের বিশ্ববাজারের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে তাদের বসে যে ধরনের কোনো পলিসি সাপোর্ট যদি আমাদের দিক থেকে দরকার হয়, যে পলিসি সাপোর্টটা তাদের সহায়তা করবে, তাদের যে এক্সপোর্টটা বর্তমানে আছে সেটাকে স্টেবল রাখা, তাহলে বাংলাদেশ ব্যাংক সেই হিসাবে কাজ করবে। বিনা বাধায় রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আনতে সরকারের সহায়তা চেয়েছেন শিল্প মালিকরা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়তে থাকলে পোশাক শিল্পে অর্ডার কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্প মালিকরা। এই অবস্থায় শিল্পে উৎপাদন কমার পাশাপাশি কর্মসংস্থানের চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তারা। এই বাস্তবতা মাথায় রেখে বাংলাদেশের প্রস্তুতিটা জরুরি বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বগুড়া ৬ আসনের উপনির্বাচন ঘিরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বগুড়ায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপনির্বাচনকেও ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন এই নির্বাচনকেও সমান গুরুত্বের সঙ্গে দেখছে। কেউ দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বগুড়া ৬ আসনের নির্বাচন। এই দেশের জন্য আর কখনো ২ নম্বরের ভোটের কথা কেউ চিন্তা না করে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রয়োজন না হলে সেনাবাহিনী বিজিবি যাচ্ছে না, বাট প্রয়োজন হলে যাবে। যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয়ে যাবে, তা না হলে যাবে না। পুলিশ আর আনসারি যথেষ্ট, এবং আমাদের কোথাও গত নির্বাচনে প্রয়োজন হয়নি। এত বড় নির্বাচন হয়ে গেছে, আল্লাহর মধ্যে প্রয়োজন হয়নি। র্যাব বিলুপ্তির সিদ্ধান্ত গ্রহণের দায় র্যাবের উপর বর্তায় না, সরকার বিষয়গুলো বিবেচনা করবে বলে জানিয়েছেন নবনিযুক্ত র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। র্যাব মহাপরিচালক আরও বলেন, মূল কাজ র্যাবকে জনগণের সামনে ভালোভাবে উপস্থাপন করা, কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করা। সুতরাং র্যাব সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেবে সরকার। নাম পরিবর্তন, র্যাবের সংস্কার ও পুনর্গঠন সরকারের বিবেচনার বিষয় বলে মনে করেন র্যাব মহাপরিচালক। মতবিনিময় সভায় র্যাবের বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি। র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র্যাবের উপর বর্তায় না, সরকার এই বিষয়গুলো বিবেচনা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করে যাওয়া। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। সুনামগঞ্জের হাওরে স্থাপন করা হয়েছে রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর। একটি প্লটে করা হয়েছে ৫১ জাতের ধানের চাষ। সব জাতের ধানের সাথে কৃষকদের পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওর এখানকার একটি প্রদর্শনী প্লটে বিভিন্ন জাতের ধানের পরিচয় সহ সাইনবোর্ড সাটানো। একটি প্লটে রয়েছে ৫১ জাতের ধানের চারা। উদ্দেশ্য নতুন জাতের সাথে সুনামগঞ্জের কৃষকদের পরিচয় করিয়ে দেয়া।
সুনামগঞ্জে প্রায় 10 লাখ কৃষক থাকলেও হাতে গোনা 4 থেকে 5টি জাতের বাইরে আধুনিক ও উচ্চ ফলনশীল অন্যান্য জাতের ধান তাদের কাছে অপরিচিত। তাই কৃষকদের নতুন ধানের জাত সম্পর্কে ধারণা দিতে রাইস মিউজিয়ামের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিড়ির সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়। বর্তমানে মোটা ধান রয় আর আগে চিকন ধান রইতাম মানে তো কোম্পানি বা বাংলাদেশের তুলে নিছি। আমরা কখনো এই 51 জাত ধান দেখিনি বা আমরা করিনি, নামও শুনিনি। স্যাররা বলছেন যে ও ফসলটা আমরাও ফলাইয়া আমরা উন্নত হব, লাভবান হব। কোন জাতের ধান কত বেশি ফলন হবে এটা দেখে আমরা আগামীতে এই ধানগুলা চাষ করার চেষ্টা করব। হাওরের প্রতিকূল পরিবেশে কোন জাতটি সবচেয়ে বেশি ফলন দেয় তা কৃষকরা নিজ চোখে দেখা ও যাচাই করতে পারছেন। নিজেদের জমির জন্য উপযোগী জাত নির্বাচন করে কৃষকরা বিড়ি আঞ্চলিক কার্যালয় থেকে বীজ সহায়তা নিতে পারবেন। কিছু জাত আছে যে বড় অবশ্যই চাষাবাদ উপযোগী, যেগুলোতে আপনার প্রচুর পরিমাণে জিঙ্ক আছে। কিছু ভ্যারাইটি আছে যেগুলো খেতে খুবই ভালো, ভাত খুব ঝরঝরে, বিভিন্ন জাতির বিভিন্ন বৈশিষ্ট্য আছে, কোনোটার ফলন অত্যন্ত বেশি। একটা জায়গাতে যদি আমরা সবগুলো এই বিড়ি ভ্যারাইটিকে নিয়ে আসতে পারি, এই এলাকার কৃষি আবহাওয়াকে চিন্তা করে তারা তাদের পছন্দের জাতটি নির্বাচন করতে পারবেন। মাঠ পর্যায়ে এমন প্রদর্শনী ধান চাষে বিপ্লব আনবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে আশা কৃষি বিজ্ঞানীদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক 2 দিনের রুদ্ধশ্বাস অভিযানের পর ইরানে ভূপাতিত যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রবিবার ভোরে ইরানের একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট। উদ্ধারের পর ওই ক্রু সদস্যকে নিরাপদে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অত্যন্ত দুঃসাহসিক অভিযান ছিল বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরান বিমানটি ভূপাতিত করার পর থেকেই ওই ক্রুর খোঁজে ছিল যুক্তরাষ্ট্র। অবশ্য বিমানটির পাইলটকে প্রথম দিনই উদ্ধার করা হয়। Swooping in as part of the search and rescue operation. Black Hawk helicopters also taking enemy fire with crew members injured. It was just last week. বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে 5 সদস্যের কমিটি প্রতিবেদন জমা দেয়। গঠনতন্ত্র সংশোধন ও ভবিষ্যতে বিসিবি নির্বাচন সুন্দরভাবে আয়োজনে বেশ কিছু সুপারিশ করার কথা জানান কমিটির প্রধান সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান। তদন্ত আমাদের শেষ করে তদন্ত জমা দেওয়ার জন্য এসেছিলাম আজকে। আমরা তদন্ত জমা দিয়ে গেলাম। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সময় যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম আমরা এখানে এসে। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। ত্রিশ উপজেলায় শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। আগামী 3 মে থেকে দেওয়া হবে সারা দেশে। রুদ্ধশ্বাস অভিযানে ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।